নিমক হারামের জাত, ঠিক আছে। এবং সবচেয়ে বেশি নিমক হারাম আসলে কি বলবো, থুতু উপরে ফেলালে নিজের গায়ে পড়ে, নিজেদের লোক। এরা আসলে বাংলাদেশ আওয়ামী লীগের পলিটিক্সটা কিন্তু ঘরের পলিটিক্স বেশি। আওয়ামী লীগ পলিটিক্যাল দল, সাকসেসফুল পলিটিক্যাল দল, কারণ আমরা ঘরে ফাইট করতে করতে বাইরে পলিটিক্স করতে আসছি। ঠিক আছে। যখন কেউ ছিল না, এইটা বেসিক্যালি প্রতিষ্ঠিত সত্য। অল্প কয়েকজন মানুষই তো চিল্লাচিল্লি করছে, তাই না? এখন অনেকেই বলে আমিও ছিলাম। এখন ওই 4 লাইক 5 লাইক, যার মধ্যে নিজের লাইক 100 ভিউ, এগুলো দিয়ে তো আসলে কাজ বলে না। মোটামুটি যারা একটু পরিচিত, যেমন আগস্টের এই ষড়যন্ত্র ঘটাইছে তারা ইনফ্লুয়েন্সারদের দিয়ে, যাদের বিশাল ভিউ বেজ আছে, তাই না, ফলোয়ার আছে। হ্যাঁ, তারা দেখতো, এদের কথা শুনতো, ইনফ্লুয়েন্সড হইতো। একইভাবে আমরা যারা শুরু করছিলাম, আমাদেরও তো একটা বড় ফলোয়ার বেজ আছে, ঠিক আছে। তখন 90,000 বা 1 লাখ ছিল, সেটাও তো কম না। আমার গুলো তো বট না, কারণ আমার মূল আইডিতে তো আমি ফ্রেন্ড, মানে ফ্রেন্ডস অনলি কমেন্ট, ঠিক আছে। এবং এই ফ্রেন্ডরা মানে চুজ করা, যে কেউ, আমি সবাই ফ্রেন্ড বানাই না, ঠিক আছে। আমার অফিসিয়াল আইডিতে সবাই কমেন্ট করতে পারে, সবাই আসতে পারে, সবাই কথা কয়, সবাই পাকনা পাকনা কথা কয়। কিন্তু ওইটাতে যারা কমেন্ট করে তাদেরটা ছিল একেবারে, তারা দীর্ঘ পড়াশোনা করার লোক। আমার আইডি 19 বছর পুরানো, সো ওই সময় থেকে তারা ফ্রেন্ড। এবং অনেকে আবার আমার রাজনৈতিক ধারার বিপরীতের। তো আমরা যখন শুরু করছি, এবং এই জিনিসটা অনেকটা মোটিভেট করছে, তো তাই না? যারা দেখতেছে তারা লেখলেখেও পড়ে না, তারা এসে আমাদের ওইখানে কমেন্ট করেও তো সংযুক্ত থাকতেছে, নিজের মনের কথাটা বলতেছে। আমরা মানুষরা অভয় দেওয়ার চেষ্টা করছি, এবং এই জিনিসটা তো মাননীয় নেত্রীরও চৌকারে আনি, তাই না? যে কারণে এই টিমের শো তে উনি যে আসছেন 25শে ফেব্রুয়ারিতে, এইটা তো ওনার প্রথম লাইভ অ্যাপিয়ারেন্স। এর আগে তো উনি সংবাদপত্র কথা বলেন নাই, আওয়ামী লীগ পেজও জানে কোথাও না, শুধু আমাদের পেজে আইসা কথা বলতাম। তাও আমরা, ওনার রাত হয়ে গেছে বলে ওনাকে আমরা বেশিক্ষণ বিরক্ত করিনি। তারপরে উনি যা বলার বলে গেছেন, ঠিক আছে। আবার করে যাবো, আমি ভিডিও অফ করুন যদি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আমাদের প্রোগ্রামগুলো দেখার জন্য। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতি চলছে, প্রতিদিন কিছু না কিছু হচ্ছে, 360 অ্যাঙ্গেলে পরিবর্তন হচ্ছে। সবকিছু কি শেখ হাসিনার বক্তব্যের পর কিনা এবং দেশ বিদেশে কি অবস্থা, সবকিছু মিলিয়ে আমরা কথা বলার জন্য আজকে এনেছি আপনাদের সকলের সুপরিচিত অমির রহমান পিয়াল ভাই, অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, যার গানটা আপনাদের সকলের প্রিয় হয়েছিল, সেই বায়োস্কোপ মনে আছে তো, বাংলা শেষ। তো ওনাকে এনেছি। ভাই সালাম আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। সরি, রাশেদ নামই বলি। কোনো সমস্যা নেই ভাইজান। ভাইজান, আমরা তো আপনার সেই বায়োস্কোপ গান শুনলাম, বায়োস্কোপের পরে এখন আবার আপনি আরো একটা গানের দিয়েছেন, যেটা গতকাল থেকে প্রচারিত হচ্ছে। তো সেই গানটা আমরা সম্ভবত একটু যদি আগে দর্শকদের উদ্দেশ্যে একটু শুনাইতে পারি। তবে দর্শক শ্রোতা যারা আপনারা এখনো দেখেন নাই, এই টিমের পেজে আছে, আমাদের সবাই এটা শেয়ার দিয়েছে, সবার কাছ থেকে দেখতে পারেন। ওইবে আমার যেটা প্রশ্ন এই গানটা নিয়ে, আপনি তো সবসময় ফেসবুকে যে পোস্ট গুলো দেন, ব্যাপক ক্রিটিসিজম পোস্ট, কখনো কখনো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, কখনো কখনো চোখে দিয়ে পানিও আসে। এই শ্রমিকদেরকে নিয়ে বা আমাদের এই গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা চাকরি করে যে বোনগুলো, এদের নিয়ে এই গান বানানোটা হঠাৎ করে কেন আসলো এটা আপনার কাছে? মানে আমি এখানে বলি, বায়োস্কোপের পর আসলে আমরা অনেকগুলো গান বানাইছি, যেগুলা আমার প্রোফাইলে মিলিয়ন ভিউ, হাই রে কুমির, এগুলা পাবলিক বা গুপ্ত গানটাও মানুষ অনেক পছন্দ করছে। এখন গার্মেন্টস এর যে ইয়াটা রিসেন্টলি, কিন্তু এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা গার্মেন্টস বা
শ্রমিকরা ছুটিতে এসে শুনে যে তাদের চাকরি নেই। হুম। তো এই জিনিসটা তো আসলে 24শে আগস্টের, সরি, এই 5ই আগস্টের পর, 2024-এর 5ই আগস্টের পর থেকে চলেই আসতেছে, যে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং মেয়েরা বাধ্য হয়ে মানে মানে পতিতার পেশায় নেমে যাচ্ছে। এগুলো হলো বাস্তবতা। হুম। এবং যে শ্রমিক লিডাররা তাদের ইউজ করছে, আমি কয়েকজনের নাম দিছি, যেমন নাজমা বা মিশু বা জুনায়েদ সাকি, এরা কিন্তু এদের পাশে আর নাই। তো এই এই গানটা বেসিক্যালি ওই ওই টোনেই আসছে। আর এইটা আসলে মানে আমরা এক সময় ব্যান্ড মোডে গান বানাইতাম, বা নেত্রী বা আওয়ামী লীগ এগুলো নিয়ে প্রচুর গান আছে আমাদের, কিন্তু নেত্রীর স্পেসিফিক্যালি নির্দেশ ছিল আমাদের উপর যে তোমরা সাধারণ মানুষের নিয়ে গান বানাও, সাধারণ মানুষের টাচ করে এমন এমন গান বানাও যেটা মানে, কারণ সাধারণ মানুষের সামনে বক্তৃতা দিয়ে লাভ নাই। তার কান নিবে কি, ও আচ্ছা আওয়ামী লীগ এখন বলতেছে, আগে এই ডায়লগ তো জামাত দিত, এই ডায়লগ ইয়া দিত। তো সে যে খারাপ আছে, তারে যদি আমি একটা গান শোনাই, গানের মাধ্যমে বুঝাই সে খারাপ আছে, তখন সে কিন্তু আসলে টাচ করবে তারে। সো আমরা ওই স্টাইলে আগাচ্ছি, বায়োস্কোপ দিয়েই আমাদের এই ট্রানজিশনটা শুরু, কুমির, হায়রে, গুপ্ত সবই। তারপরে এই যে শুধু গার্মেন্টস শ্রমিক নিয়ে এই গানটা, এটা জাস্ট একটা মেয়ের কাহিনী বলা, যে গ্রাম থেকে আসছে, ভালো ছিল, মানে ইজ্জত নিয়েছিল, নিজের ইয়া করে রাখতো, কিন্তু এখন আর পারতেছে না, পেটের দায় সে সরি বাধ্য হচ্ছে রাস্তায় নামতে। সো এইটাই মোটামুটি আসলে গানের গার্মেন্টস কথা। শ্রমিকদের যে অবস্থা, ভাইজান আপনি জানেন যে আমার ওয়াইফ তো গাজীপুরের এবং বোট বাজারের। ওদের যে বাড়িটার মধ্যে প্রায় 40টা রুম আছে, পুরোটাই গার্মেন্টস শ্রমিকদের কাছে ছিল। কিন্তু গত 6 মাস যাবত কোনো একটা রুম ভাড়া নেই ওখানে। ওদের আশপাশের যত গার্মেন্ট ছিল সব বন্ধ হয়ে গেছে, হাজার হাজার কর্মচারী ছিল খালি আমরা গাজী। এই গানটা একদম লাস্টে আমরা একটা পরিসংখ্যান দিয়েছি, এটা ফ্রান্সের একটা সংস্থার দাবি, যে 500 কারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় 3 লাখ শ্রমিক বেকার হয়ে গেছে বাংলাদেশে 24শে আগস্টের পর। তো 3 লাখ, মানে ওখানে 2,74,000 এরকম একটা সংখ্যা আছে। তো কম না কিন্তু, কারণ একটা মানুষ এখানে, একজন মানুষ কিন্তু উপার্জন করতেছে, এই উপার্জনের উপর কিন্তু আরো কয়েকজন নির্ভরশীল। তার যদি বাচ্চা থাকে বা তার বাবা মা থাকে, আমরা গানে যেরকম তার বাবার ওষুধ, বোনের বেতন, বাসা ভাড়া, হ্যাঁ, তো এরকম এই জিনিসগুলো সবই কিন্তু ইফেক্টেড হইতেছে। এই যে আপনি যেমন বললেন যে আপনার শ্বশুর বাড়ির যেটা, হ্যাঁ, তো 3 লাখ মানুষ একইভাবে বেকার হয়ে যাওয়া মানে হলো গিয়ে আহ, আরো আরো 9 লাখ মানুষ, আমরা 3 দিয়ে গুণ করি, ধরলাম যে তার উপর নির্ভরশীল 3 জন, তাই না? আরো 9 লাখ মানুষ সাফার করতেছে। তো কি দাঁড়াইলো বিষয়টা, আমরা 12 লাখ মানুষ পাচ্ছি যাদেরকে জোর করে গরিব বানায় দেওয়া হয়েছে, যারা আগে খেয়ে পরে বেঁচে থাকতো, তাই না? এবং একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতিটা এমন এক জায়গায় নিয়ে গেছিল যে দ্বিতীয় বৃহৎ বলা হয় যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা, তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে এই যে এই অবস্থানটা ছিল, এখন পুরাপুরি চলে গেছে সব ভিয়েতনাম, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায়। এক ভাই বলছে, পিয়াল ভাই আপনার প্রতি বিশেষ অনুরোধ, আওয়ামী লীগের 17 বছরের অর্জন উন্নয়নগুলোকে কিভাবে গত 2 বছর ইউনূস বিএনপির নেতারা ধ্বংস করেছে তার তুলনা করে গান বানাবে। তবে আপনার থিওরিটা থেকে আমার মনে হচ্ছে যেন 80-র দশক বা 90-এর দশকে যখন সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল, আমরা দেখতাম যে পাড়া মহল্লাতে ছোট ছোট প্রোগ্রাম হইতো, আওয়ামী লীগ ছাত্রলীগ এরা করতো বিভিন্ন দিবসে ওই গানের মাধ্যমে। আপনার সেই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনার চেষ্টা না, করছেন, এই নেত্রীর নির্দেশ এইটাই, মানে যে সাংস্কৃতিক বিপ্লব। তোমাদের সংস্কৃতির দিকে যাইতে হবে। কারণ আমাদের মানে যারা এতদিন মানে আওয়ামী লীগের শাসনামলে সংস্কৃতির দিকপাল ছিল, তাদের তো মুখে কুলুপ, তারা গান কবিতা কিছুতেই তো পাই না। এই গানগুলো আমি মানে অনেক আগে গান লিখতাম, যে ওই যে জাতির পিতাকে নিয়ে যেটা অবস্কিউর গাইছিল, বা অর্থহীন ব্যান্ড আমার একটা গান গাইছে চাদর,
তো এইগুলা ছিল গান আমার, যে এই দুইটা গানই। তারপরে এই যে এখন আমার গান লিখতেছে, এই গানগুলো তো মানে প্রতিষ্ঠিত গীতিকার সুরকার এদের করা উচিত, তাই না? এরা তো ক্রিম খেয়েছে, কিন্তু এরা কেউ তো আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে না। তা আমাদের আগে আসতে হচ্ছে, এবং যেহেতু আমরা এখানে এআই প্রযুক্তির সাহায্য নিতেছি, কিন্তু তারপরও মানে এইটা তো একটা খরচেরও ব্যাপার। আমাদের কেউ কিন্তু আর্থিক সহায়তা দিতেছে না, বা আমরা কিন্তু এই গানগুলো দিয়ে মনিটাইজ করাও না। আমার ইউটিউব বা ফেসবুক চ্যানেলে মনিটাইজেশন নাই। সো এগুলো ফ্রি বিল আছে, অনেকে এই গান আপলোড মানে ডাউনলোড করে আপ করে আমার থেকে বেশি ভিউ পাচ্ছে, পয়সাও কামাচ্ছে। তো আমাদের একটাই, যে গানগুলো ছড়াক, যাদের জন্য গান তাদের কাছে গানটা পৌঁছাক, এইটাই আমার হলো গিয়া মেইন টার্গেট। সো নেত্রী যখন বলছেন সাধারণ মানুষের কাছে পৌঁছান, তো আমি আসলে ওই চেষ্টাটাই করতেছি। পিয়ার ভাই, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এখানে দুইটা ভাগ আছে প্রশ্নে। আমার মনে হয় আপনি দুইটা ভাগকে একসাথে করে পরে জবাবটা দিতে হবে। সেটা হচ্ছে যে 5ই আগস্ট নেত্রী আপনার ফরেন্স ক্লাবে, সাংবাদিকদের ক্লাবে ভাষণ দিয়েছেন। আমার কথাটা হচ্ছে 5ই আগস্ট 2024-এ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তথাকথিত একটা আন্দোলন, ছাত্র আন্দোলন বলা হচ্ছে, মৌলবাদীদের আন্দোলন, সেনাবাহিনীর বেইমানি সবকিছু মিলে নেত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। একই সে 2 বছর পরে 5ই আগস্টে ওনার এসে এভাবে কথা বলা, দুইটার মধ্যে কি সংযোগ পান? এবং কিছু কিছু লোক বলে যে এই 44,000 এট এ টাইম কমে গিয়েছিল যখন লাইভটা চলছিল। কিন্তু আমি যতক্ষণ, কারণ আমি তো প্রথম থেকে এই জিনিসটা খুব মজার। আমি ওরা 44 বলতেছে, 44,000 ওরা বলতেছে কমে গেছে, আর আমরা অঙ্ক করে হিসাব করলাম যে 44 কোটি মানুষ ইনস্ট্যান্ট লাইভ দেখছে সারা বিশ্বে। না, এই জায়গায় আমার একটা কথা, যে আমি যখন লাইভটা আমিও 44 মিলে গেছে। হ্যাঁ, আমিও সরাসরি লাইভ দিলাম, ওই সময় আমারও এট এ টাইম আমার 4টা চ্যানেল থেকে এট এ টাইম চলতেছিল। সাউন্ড সমস্যার কারণে হঠাৎ করে দেখলাম যে একটু স্টপ হয়েছে, কিন্তু এরপর আবার চালু হয়েছে। ওইখানে যদি 44 কমে যায়, আমাদের এক একটা ইউটিউব চ্যানেলে 20,000, 25,000, 30,000 করে কিন্তু মানুষ লাইভে ঢুকে গেছে। যারা আওয়ামী লীগের পেজ বা ইয়ের পেজে দেখতেছিল, তারা আমাদের পেজে চলে আসছে। তারা এখানে কি কমলো কোথায়? এগুলো ফাঁচু গেলাম। ওরা নানাভাবে এইটাকে মানে মানে করার চেষ্টা করতেছে, ডিনাউন্স করার চেষ্টা করতেছে, বলতেছে চেহারা দেখায় নাই, মরে গেছে। হ্যাঁ, মানে অনেক কথাই তো বলতেছে, যে রুবিন ফারহানা শুনলাম এই খালেদ মহিউদ্দিন একই রকম একটা ফাউল লজিক দিয়ে আসছে, চেহারা দেখেন। আমরা এটা আমাদের এক শ্রোতা বলছিলাম এটিএম লাইভ, যে ডিপ্লোম্যাটিক কিছু ব্যাপার প্রোটোকল আছে। শেখ হাসিনা উনি প্রেস কনফারেন্স করছেন, চেহারা দেখান নেই, অডিওতে আসছেন, এবং উনি ওইখানে ওনার হয়ে সজীব ওয়াজেদ জয়ের উত্তর দেওয়ার কথা ছিল, তারপরে উনি মুখের কথা কারণে নিজেই উত্তর দিচ্ছেন। ঠিক আছে, বাকিদের কিন্তু ওইরকম কিছু বলতে হয় নাই, তেমন সব উনি নিজের মুখে বলছেন। এইটা তো প্রতিষ্ঠা করে এখানে ওই যে আমাদের নাকি কোন একজন বড় নেতা আছেন, রাশেক হায়দার না কি নাম, রাশেক রহমান, রাশেক রহমান, সে নাকি বলছে যে এখানে রেকর্ড করা বক্তৃতা দেওয়া হবে বা এই টাইপের। তো এইরকম স্টুপিডিটি তো আছেই। মূল কথা হচ্ছে যে তারা ভীত সন্ত্রস্ত পুরাপুরি। হ্যাঁ, ভয়ে আছে, এর ভিতর চলতেছে আবার নিজেদের কোন্দল। ঠিক আছে, শেখ হাসিনার ভয়টা তো আছেই, যে শেখ হাসিনা যখন বলছেন উনি আসবেন, তার মানে উনি আসবেনই। ওনাদের সময় দিচ্ছেন আর কত, 4 মাস আছে, তাই না? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাও পুরা নাই তো। উনি ডিসেম্বরে 1 তারিখও আসতে পারেন, 31 তারিখও আসতে পারেন, তাই না? যে কোনো সময় ডিসেম্বর বলছেন। এবং উনি যেটা মানে বলছেন যে 17 লাখ আওয়ামী লীগের নেতা কর্মী তার সাথে একসাথে উপস্থিত হবে, তাদের গ্রেফতার করার জন্য তারা সারেন্ডার করবে। 17 লাখ মানে বুঝেন ব্যাপারটা? বাংলাদেশের সব জেলগুলার ক্ষমতা কত, থানা হাজত সহ। সো এইটার, এবং উনি যখন বলছেন এরা আসবে, তার মানে ইট উইল হ্যাপেন, রাইট? এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই।
কিন্তু এরা নানা ধরনের, এরা বলতেছে যে মিডিয়াতে শেখ হাসিনার কথা প্রচার করা যাবে না, তারেক রহমান দেখা যাচ্ছে গিয়া ওইটা দেখতেছে। তো এগুলা এগুলো কি বলে, ফার্স বল। আবার ঠিক কালকে আছে, বলছে যে কিছু প্রকাশ করা যাবে, পুরা না, লিমিটেড। না কিছু কিছু মানে তো কিছু তো আগেই প্রকাশ হয়েছে, তাই না? মিডিয়া তো যারা সাংবাদিক তারাও তো সে আনা। তুমি সাকিব আল হাসানের বাড়িতে বোমা মারছো, সাবেক প্রতিমন্ত্রী নফেলের বাড়িতে বোমা মারছো, আগুন দিছো, ওই নিউজ দিয়ে নিচে লেখছে কি কারণে? তো ওইখানে তো বলা হইতেছে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করছেন, ওখানে উপস্থিত ছিল এরা, ওইখানে এই বলছে বাংলাদেশ সরকার এই সংবাদ প্রচার করতে নিষেধ করছে। ঠিক আছে, মানে ওই যে একটা জোক ছিল না, সচিব বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্বরাষ্ট্র সচিব বলেছেন এই কথা, এই টাইপের হয়ে গেল আর কি, দুষ্টমি করছে আর কি মিডিয়া। আচ্ছা, বাংলাদেশে তো এখন নরমালি কোনো বিরোধী দল নেই, যাহাই সরকারি দল তাহাই বিরোধী দল, যাহাই বিরোধী দল তাহাই সরকারি দল, ওরা মামু মাইগনার খেলা। তো হঠাৎ করে বিভিন্ন জায়গায়, কলেজে, রাস্তায় ঘাটে ওরা ওরা মারামারি, এটার কাহিনীটা মূলত বলে। এইখানে 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 কথাগুলা আহ আমি কিছু সূত্রের কথা বলতেছি, ওকে? এখন এই সূত্রর কথা, মানে এটা আমার কথা না ডাইরেক্ট, হ্যাঁ, কিন্তু কেউ একটু চিন্তা করলে কিছু জিনিস বুঝাইতে পারবে। আবার এটারে গুজব বইলে উড়ে যায়। ওকে, এখন কি বলতো, আমি একটু সময় নেব এই বিষয়টা। অবশ্যই। হ্যাঁ, প্রথম কথা দেখা গেল যে এই যে এনসিপি তাদের যে পদযাত্রা শুরু করলো, তারা বিভিন্ন জায়গায় মার খাওয়া শুরু করলো। ওই সময়টায় বলা হইতে থাকলো বিভিন্ন জায়গায়, আমরাও বলতাম যে এইটা একটা নাটক, পাচানো খেলা। কিন্তু এই নাটকের কনক্লুশনটা কি? জামাত চাইতেছে যে, মানে আমাদের একই ফ্রেন্ড ইউটিউবে দেখলাম বলতেছেন যে জামাত চাইতেছে এনসিপি রে প্রধান বিরোধী দল হিসাবে আনতে। প্রধান বিরোধী দল হিসেবে আনতে মানে জামাত নিজের জায়গাটা ছেড়ে দিতে যাচ্ছে, তাহলে জামাত কই যাবে? তার মানে জামাত কি বিএনপির জায়গাটা দখল করতে চায়? প্রশ্ন উঠবে না? এখন হঠাৎ করে কি দেখা গেল, আমরা দেখলাম যে একের পর এক জামাত নেতার কেলেঙ্কারি মিডিয়াতে আসা শুরু করলো। প্রতিষ্ঠিত মিডিয়া, কালের কণ্ঠ, সমকাল, এই সব গুলাতেই অমুক নেতা ওই অমুকের স্ত্রীর সাথে ধরা খাইছে, ও হোটেল কাণ্ড তো ক্লিয়ার, চিপ হোটেলে গিয়ে ওদের এক এমপি ধরা খেলো, তাই না? তো একের পর এক আসতেছে, ইভেন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে শিবিরের সমকামের ভিডিও সহ চলে আসছে। এগুলো তো আগে ওরা ধামাচাপা দিত। ইউনুসের আমলে তো ফারুকের প্রশ্ন করে চাকরি চলে গেছে 3 সাংবাদিকের। হঠাৎ করে সাংবাদিকরা কি সাহস হয়ে গেল? সাহস হয় নাই, তাদেরকে দিয়া প্রচার করানো হচ্ছে, বা প্রচার এই অংশটুকু জামাতকে কলঙ্কিত করার অংশটুকু প্রচার করা হচ্ছে। তাইলে এখানে প্রশ্ন আসে, জামাত কি করতে চাইতেছে? আমরা 5ই আগস্টের স্টেক হোল্ডারদের এবার বিচার করি। ঠিক আছে, জামাত ইসলাম একটা বড় স্টেক হোল্ডার, এনসিপি বা যত ইনকিলাব মঞ্চ সব কিন্তু তাদের সৃষ্টি, এরা আছে একটা। বিএনপি আছে একটা স্টেক হোল্ডার, বিএনপি। আরেকটা হলো গিয়া ফরহাদ মাজার যে খেলাফতের স্বপ্ন দেখে সেই হিজবুত তাহারির গ্রুপ। এখন এখানে মজার ব্যাপারটা হলো আর্মির কি ভূমিকা। এটা তো ওপেন সিক্রেট যে বাংলাদেশ আর্মি এখন আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, তো আইএসআই, বাংলাদেশের জামাত যত স্ট্রং বা দাবি করে তারা স্ট্রং, পাকিস্তানে কিন্তু না। পাকিস্তানে তারা একেবারে নিম্ন সারির একটা দল, লোকেও পছন্দ করে, নিয়ে করে না। সো পাকিস্তানে কিন্তু আইএসআই জামাতের ব্যাকিংটা পায় না। আবার বিএনপির সাথে আইএসআর পুরান সম্পর্ক, তারেক জিয়ারে তারা রাখছে, পড়াইছে, খাওয়াইছে, ব্যবসা দিয়েছে, সবই করাইছে, তাই না? 17 বছর পালছে। সো আইএসআর ব্যাকিংটা পাচ্ছে বিএনপি, তো বিএনপি একটা প্রোটেকশন পাচ্ছে। জামাত যেটা করতে চাইছে, ওয়াকারুজ্জামানরা দিয়া
এই যে টার্কি ইন্টেলিজেন্সের ওই অংশটা দিয়া ইরান কিন্তু চলে গেছে। ইরান তারা মিস করছে, কারণ ইরান বুঝে গেছে যে জামাত মুনাফিকের দল। হুম। যদিও তারা ওই খামেনির অন্ত্যেষ্টি গিয়া লোক পাঠাইছিল, প্রতিনিধি পাঠাইছিল, ইরান এটা ইয়া করে। সো তারা টার্কি নিয়া, মানে সূত্র বলতেছে এটা দেখেন, যে একটা প্ল্যান ছিল যে ওয়াকারুজ্জামানের সমর্থিত জামাতি সেনাবাহিনী এবং আরাকান আর্মি, আরাকান আর্মি কিন্তু চুপ এখন, হঠাৎ তাদের একেবারে নীরব, তাই না? আরাকান আর্মির একটা অংশরে দিয়া একটা কোর প্ল্যান হচ্ছে, যেটার মাধ্যমে জামাত বিএনপির সরাই দিবে, হ্যাঁ, ইয়ার আনবে, ইউনুসরা আনবে, প্রেসিডেন্ট বানাবে, প্রধানমন্ত্রী নির্ভর সরকার বদলায় প্রেসিডেন্ট ইয়ার প্রধান সরকার বানাবে, হ্যাঁ, জামাত এইভাবে টিকবে, বিএনপি আউট, এনসিপি ইন। এইটা হলো এক অংশ। আবার এইদিকে বিএনপির স্টেকটা, বিএনপি আর্মিতে মোটামুটি ভালো স্ট্রং, তারা এখন জামাতকে চরম ভাবে প্রচারণা শুরু করছে। তো এইটার উত্তর পাওয়া গেল যে কেন জামাত বিএনপি লাগছে এখানে, তাহলে আমেরিকা কই গেল, তাই না? ডিপ স্টেট কই গেল? এরা তো সব ডিপ স্টেটের প্ল্যানের অংশ হিসেবে ছিল। এখন তাহলে ডিপ স্টেট, ডিপ স্টেট যে হাতে রেখেছিল যে জঙ্গি গোষ্ঠীগুলা, যারা এখনো চেহারা দেখে নাই, আমরা একের পর এক দেখতেছি না যে এখানে বোমা পাওয়া যাচ্ছে, ওখানে বোমা পাওয়া যাচ্ছে, হঠাৎ দেখা গেল সব বিমানবন্দরে হাই অ্যালার্ট নিরাপত্তা জনিত, এবং বিভিন্ন পুলিশ ভ্যানে হামলা হইতে পারে, এরকম নিউজ আসতেছে না? হামলাগুলো কারা করবে? আওয়ামী লীগ করবে না, তারা জঙ্গি হামলার আশঙ্কা করতেছে। এবং তারা কিন্তু ওই শেখ হাসিনার আমলে করা ওই যে কাউন্টার টেরোরিজম ইউনিট, ওইটা আবার রিস্টাবলিশ করছে। ঠিক আছে, প্রচুর জঙ্গি কিন্তু ধরা খাচ্ছে চামে চিকনে। এই মুহূর্তে ফরাদ মাজার এটা হাজির বক্তৃতা মঞ্চে, উনি বলতেছেন যে ওই এনসিপির এরা আমেরিকার ইয়াতে ছিল। দেখেন, সে আমেরিকারই প্রতিনিধি, এক সময় ইউএসএইড এর ফান্ড ফরাদ মাজারের হাত দিয়া বাংলাদেশের সব এনজিও এরা পাইতো। তার বউ নিজে ইউনুসের ইয়াতে ছিল, উপদেষ্টা ছিল, বউ মানে কি শয্যা সঙ্গী, হ্যাঁ, তো সে তো বিয়ে করে নাই, লিভ টুগেদার। তো সে কেন হঠাৎ এদের এক্সপোজ করে দিতেছে? সে কেন বলতেছে যে এই এরা ছাত্র নেতারা সব আমেরিকান সেফ হাউসে ছিল, হ্যাঁ, বা আনু মোহাম্মদ একটা মন্ত্রিসভার ছায়া মন্ত্রিসভার নিয়ে এদের কাছে গেছিল পাত্তা পানে, মানে বামাতি অংশটা রিজেক্টেড হয়ে গেছে 4ই আগস্ট। হ্যাঁ, তো এই যে এইসব কথা বলে সে কিন্তু বারবার ওই মুসলিম খেলাফতের কথাই বলতেছে। তাহলে মুসলিম খেলাফতে সে নিজের আসলে ইমাম ভাবতেছে, তার মানে সে বুঝাইতে দিতেছে তার হাতে ওই অংশটা হিজবুত তার, বা আমরা তো অলরেডি 2টা শোডাউন দেখছি কলামার পতাকার, বিশ্বকাপের সময় এগুলো ওড়ানো হয়েছিল। একটা ছিল একদম আল কায়দার মতো সাদাটা, আরেকটা ছিল একেবারে আইসিস এর মতো কালোটা। ঠিক আছে, এগুলো ছিল একটা ওয়ার্নিং সাইন। এখন আপনি এই জিনিসগুলো যদি মনে করেন যেগুলো কিছুই না, দূর পিয়াল ভাই আবল তবল বকতেছে, ওকে, আবার যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আপনার কিন্তু একটু শঙ্কিত হওয়ার ইয়ে আছে যে বাংলাদেশ কি একটা ত্রিমুখী গৃহযুদ্ধের দিকে যেতেছে। কারণ এই যে আমি যে সূত্রের উল্লেখ করে যে কথাগুলো বললাম, এগুলো তো বেসড অন এভিডেন্স, তাই না? জামাত বিএনপি যদি ভাই ভাই হয়, জামাত তো বিএনপির এমপি, এই জামাতের এমপি তো বিএনপি বাঁচাবে, তাই না? তার নামে একটা স্ক্যান্ডাল, শেখ হাসিনার ভাষণ অফ করে দিছে, এইটা অফ করে দিতে পারতো, কেন জানে? কেন ডিজিএফআই এজেন্সি গুলো, এনএসআই বা ডিজিএফআই একের পর এক জামাতটা পচা যাচ্ছে, জামাত অসহায়ের মতো হজম করে যাচ্ছে, তাই না? সো শেখ হাসিনা আসার আগেই খেলা এখানেই চলতেছে। জামাত কেন বিএনপির উপর খেপলো? কারণ তারা বিশ্বাস করে যে বিএনপি
দুর্বল, 8 লাখ দুর্বল। কিরকম দুর্বল? তারা এখনো বিশ্বাস করে গত যে ইলেকশনটা হয়েছে ফেব্রুয়ারিতে পাতানো, সেইটা জামাত মানে নিরঙ্কুশ বিজয় হইতো জামাতের, যদি না আওয়ামী ভোটগুলো আসতো, এবং সেই ভোটগুলো বিএনপি পেয়েছে। তাই বিএনপি হয়তো আওয়ামী লীগের প্রতি একটু সফট কর্নার আছে, দীর্ঘদিনের আছে না, তোমার শত্রু আমার বন্ধু, ওইরকম একটা লিয়াজতে চলে যেতে পারে। এই ভয় থেকে মানে শেখ হাসিনা আসবেন, এইটা জামাত মনে করে বিএনপি ঠেকাইতে পারবে না। শুধুমাত্র ঠেকানো সম্ভব যদি ইউনূসের মতো একটা বাটপার থাকে প্রেসিডেন্ট, এবং জামাত যারা এই কিলিং বা এগুলাতে মোটেও মাইন্ড করে না, যে কোনো রকম নৃশংসতার পক্ষে সম্ভব, হ্যাঁ, যেটা আসলে বিএনপির এই নির্বাচিত সরকারের আমলে তারা করতে অক্ষম, বুঝছেন? তো এখানে অনেক রকম, এইটা হলো একটা পাজল গেমের মতো, অনেকগুলো ফোকরও আছে, মিলানো যাচ্ছে না, যে আপনি কমপ্লিট পিকচারটা পাবেন না। এই সবগুলাই হলো গিয়ে আসলে হাইপোথেসিস বেসড অন সাম ফ্যাক্টস, যেটা সত্য হইতেও পারে আবার নাও হইতে পারে। আর্মি তো আপনারা বলবে না যে না আমরা ওয়াকারের কু ঠাকায় দিচ্ছি, আর্মি কেউ তো এটা বলবে না, বিএনপি তো বলবেই না, তাই না? আবার আপনি এই পুরা জিনিসটার সত্যতা বোঝার জন্য আগে দেখতে হবে হিজবুত তাহরীর মানে ফরাদ মাজারের সাথে জামাতের কোনো চুক্তি হয় কিনা। এটা যদি হয় তাহলে জঙ্গি অ্যাটাক দিয়ে শুরু করবে, ঠিক আছে, জঙ্গি অ্যাটাক হবে, জামাত এটার ব্যাকিং দিবে, সেনাবাহিনীতে ওই ওয়াকার এবং আরাকান আর্মির গ্রুপটা দখল নেবে ইমার্জেন্সি দেখা, এবং তখন ওই ওই যে সংবিধানের যে গুবলেটটা আছে ওইটা দেখায় ইউনূসরা প্রেসিডেন্ট বানায়, তারা সেনা শাসন জামাত ইসলাম, কারণ সব দেশে সবখানে সেনা শাসনেই জামাত ইসলাম সবসময় ভালো থাকে, এটা ওদের ঐতিহাসিক না। এখন পুঁজিতে টান পড়ছে, বিভিন্ন জায়গায় যা কামাইছিল ওগুলো এখন ছাড়তে হইতেছে, কারণ তাহলে আমেরিকা কোন দিকে? এটাই তো বললাম, ওই তাদের হাতের কার্ড হলো জঙ্গি। আচ্ছা, ফরাদ মাজার বলল যে 2 দিন আগে, আমি তো লুঙ্গি মাজার নামে চিনি, তাত্ত্বিক মাজার সাহেব, সবাই তাই নামে চেনে, হ্যাঁ, গফুর আছে, হ্যাঁ, লুঙ্গি গফুর, হ্যাঁ, লুঙ্গি গফুর, তো উনি বললেন যে সেফ হাউস ছিল। আমার যেটা সন্দেহ হয় যে সেফ হাউসে এদেরকে নিয়ে গেছে। তাহলে আপনি একটা জিনিস একটু যদি খেয়াল করেন, না সেফ হাউস জিনিসটা কি আমি একটু বলি। সেফ হাউস এইটা, এটা হলো গোয়েন্দা কার্যক্রম যারা চালায়, এসপিওনাজ, ঠিক আছে, স্পাই আছে না, গুপ্তচর, হ্যাঁ, বিভিন্ন ধরেন আমি এখন এই সুইজারল্যান্ডে বাংলাদেশ গুপ্তচর পাঠাবে, একটা স্পাই আসবে, সে আমার ফোন করে বললো যে ভাই তোমার এখানে একটা গ্যাস রাখুন, হ্যাঁ একটু 2 দিন রাখো। তা আমি তার পরিচয় কিছু জিজ্ঞাসা, মানে সে আসলো থাকলো, তার চলে গেল, কেউ আমার জিজ্ঞাসা, আমি বললাম আমার গ্যাস। এই তো সেফ হাউস জিনিসটা হলো এইটা, যেটা যেই বাড়ির নাম ঠিকানা এগুলা গোপন থাকে। গোপন থাকে, হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি, সেফ হাউসটা আমরা যেমন খুব বেশি দিন হয় না, সিরিয়ার বাশার আল আসাদের যখন হ্যাঁ, পতন হইল, তখন কিন্তু শত শত লোক বিভিন্ন জেল বা বিভিন্ন সেফ হাউস থেকে যে বের হচ্ছে, এটা ভিডিও আছে কিন্তু, এবং হ্যাঁ, মোবাইল আমি দেখছি, আমার প্রতিবেশী সিরিয়ান আমাদের এগুলা প্রতিদিন এবং দেখাইতো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে শেখ হাসিনা দেশ থেকে পরে বলা হচ্ছে যে অনেক সেফ হাউস থেকে বা আয়নাগর থেকে বের হয়েছে, এবং আয়নাগর বা সেফ হাউস তো একটা। হ্যাঁ, এখন যেগুলো দেখা যাচ্ছে যে এক একটা রুম বড় বড় 6টা 7টা নতুন দেওয়াল আর দরজা আছে। এখন ওইসব রুম গুলো আগে এক সময় তো সেফ হাউস ছিল, আর না না যেটাকে না, এখন দেওয়াল তুলে বলা হচ্ছে আয়নাঘর। নো 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 নো, সেফ হাউস মানে হলো, আমি কি বলতেছি, সেফ মানে নিরাপত্তা, হ্যাঁ, নিরাপদ হাউস যেখানে কাউরে আশ্রিত রাখা হয়। আর আয়নাঘর ওরা যেটা বলতেছে যেখানে কাউরে বন্দি রাখা হয়, দুইটা দুই জিনিস, সেফ হাউস আর আয়নাঘর এক না। কিন্তু এরা আয়নাঘর বলতেছে যে তারেক জিয়ারে ওনাকে আয়নাঘরে রাখা হয়েছে, প্রমাণ পাওয়া গেছে, তাহলে আয়নাঘর তো আওয়ামী লীগের না। না, তারেক জিয়ারে যদি আয়নাঘরে রাখা হয়, তারেক জিয়া মানে তার মানে বিএনপি আমলেই আয়নাঘরটা ছিল, বা তখন যেই ইউনূস তো তখন সরকারে আসে নাই 1/11, কিন্তু সে তো ওই -2 বা এই যে
ডেলি স্টার আর প্রথম আলোর সম্পাদক যারা চাপ দিছিল তারেকের গ্রেফতারের জন্য, খালেদা জিয়ার গ্রেফতারের জন্য, তারাই আয়নাঘরের জনক, তাই না? তাদের লজিক তো এইটাই বুঝায়। নাহলে ওই তারেক জিয়া যে আয়নাঘরে থাকছে, সেখানে ওই গোলাম আজমের পোলাও থাকছে, তারপরে নতুন গামছা 8 বছর ধরে ইউজ করতেছে, মানে দিস ইজ ফানি। তারা আয়নাঘর এগুলো মানে তারা একটা কনসেপ্ট আনতে দিয়েছিল, বাঙালিরা যা খাইবো তাই খায়। হুম, এই ইয়া থেকে কিন্তু ওই যে আছে না, আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান, মানুষ আস্তে আস্তে বুদ্ধি খুলতেছে, এবং তারাই কিন্তু বাইর করে ফেলতেছে এরা তো একটা চাপাবাজ এবং মিথ্যাবাদী, এবং আমাদের ইউজ করা গন্ডগোল মতো ছুড়ে ফেলছে। আপনি জানেন যে আজকে সারাদিনে ভারতের 4 জন আসছেন, তার মধ্যে রয়ের একজন আছে। আগে যেভাবে বলা হইতো, ধরেন আপনি রয়ের প্রধান বা অমুক রয়ের প্রধান, তমুক রয়ের প্রধান, আজকে তো সারা বাংলাদেশের লোক দেখছে আসল রয়ের প্রধান কে। 4 জন আসছেন, এবং সাথে সাথে দীনেশ ত্রিবেদীও আজকে সারাদিনে র্যান্ডম বৈঠক করে এখন দিল্লি গেছেন। হঠাৎ এত র্যান্ডম এত বৈঠকের কি রয়ের প্রেসিডেন্ট বাংলাদেশে? রয়ের দীনেশ ত্রিবেদী তো দিল্লি গেছে 5ই আগস্টে ওই শেখ হাসিনা ভাষণের পর। না, ভাষণের কয়েকদিন আগে ওই যে কি একজন আসলো না, হ্যাঁ উনি গেছিলেন, উনি আসছেন আজকে আবার গেছেন। সার্জিস গোর এসে একটা মিটিং করছিল, হ্যাঁ তারপরে তো গেছে। আর এদের যেটা এই রয়্যাল প্রধান ভাইয়া, এটা যে কোনো কারণে হইতে পারে, তারা তো এটা ডিপ্লোম্যাটিক একটা সফর বলতেছে, গোপন সফর তো না, ওপেন ঘোষণা দিয়ে আসতেছে, সবার পাসপোর্ট নম্বর আছে, কে কি র্যাঙ্কে আছে সবই। তারা এখানে আসবে, হয়তো আমাদের তো দ্বিপাক্ষিক একটা নিরাপত্তা বিষয়ক চুক্তি আছেই, মেরিটাইম আছে, সাগর বিষয়ক যেটা, তাই না? ওইটাতে চীনও একটা প্রতিপক্ষ। আমাদের বাংলাদেশ থেকে তারা আবার যাবে চায়নায়, ঠিক আছে? এবং এই নিরাপত্তা পুরো বলয়টা যেটা এখন ইনসিকিউর হয়ে গেছে, যে আমেরিকান সোলজাররা তো এখন কক্সবাজারে দীর্ঘদিন, তারা রেডিসন পুরাটাই মোটামুটি দখল করে ফেলছে, এবং সেন্ট মার্টিন এখন কেউ যাইতে পারতেছে না। তো সেটার থেকে হলো নাগাল্যান্ড, মিজোরাম, এইসব জায়গায় আমেরিকান নাগরিকরা ধরা পড়তেছে। কিছুদিন আগে অ্যারেস্ট হলো। তো এইটা পুরাপুরি ওই টাইপের কিছু হবে। এখন এই রয়ের ইয়েরা আইসা তো আর বলবে না যে সফর কইরা যে এইটার সাথে আসলে শেখ হাসিনা কোনো সম্পর্ক না। কারণ হচ্ছে আজকে আপনি একটা পোস্ট শেয়ার দিছেন দেখলাম, আমাদের এই লন্ডনে থাকা ভদ্রলোক, যিনি কিনা বিশিষ্ট তালিবান সময়ের বড় ভাই, সে বলছে রয়ের চিফকে অ্যারেস্ট করা উচিত। ওই ব্যাটার এটা দেখলাম যে আপনারা হাহা দিয়ে রিকোয়েস্ট। না, ওইটা হলো ওই যে সওয়ামা হাজির বোন, সে একটা স্টুপিড পোস্ট লেখছে যে রয়ের প্রধান রে এই আটক কইরা ওই হাজির হত্যাকারী যারা আছে তাদের সাথে বন্দি বিনিময় করা হবে। তো এই টাইপের স্টুপিডদের মাথায় তো এইগুলো ঢুকবে। তারা তো এই কারণে পোটানা মানে মেজার বিলোপ চাইছে, যাতে এই ছাগলগুলা সবখানে সামনে চলে আসছে। এবং আপনি নিজেই জানেন যে এতদিন ঢাকা না দিল্লি আমি নিমক হারামের জাত, ঠিক আছে? এবং সবচেয়ে বেশি নিমক হারাম আসলে কি বলবো, থুতু উপরে ফেলালে নিজের গায়ে পড়ে, নিজেদের লোক। এরা আসলে বাংলাদেশ আওয়ামী লীগের পলিটিক্সটা কিন্তু ঘরের পলিটিক্স বেশি। আওয়ামী লীগ পলিটিক্যাল দল, সাকসেসফুল পলিটিক্যাল দল, কারণ আমরা ঘরে ফাইট করতে করতে বাইরে পলিটিক্স করতে আসছি, ঠিক আছে? যখন কেউ ছিল না, এইটা বেসিক্যালি প্রতিষ্ঠিত সত্য, অল্প কয়েকজন মানুষই তো চিলাচিলি করছে, তাই না? এখন অনেকেই বলে আমিও ছিলাম। এখন ওই 4 লাইক 5 লাইক, যার মধ্যে নিজের লাইক 100 ভিউ, এগুলো দিয়ে তো আসলে কাজ বলে না। মোটামুটি যারা একটু পরিচিত, যেমন
আগস্টের এই ষড়যন্ত্র ঘটাইছে তারা ইনফ্লুয়েন্সারদের দিয়ে, যাদের বিশাল ভিউ বেজ আছে, তাই না, ফলোয়ার জি আছে। হ্যাঁ, তারা দেখতো, এদের কথা শুনতো, ইনফ্লুয়েন্সড হইতো। একইভাবে আমরা যারা শুরু করছিলাম, আমাদেরও তো একটা বড় ফলোয়ার বেজ আছে, ঠিক আছে। তখন 90,000 বা 1 লাখ ছিল, সেটাও তো কম না। আমার গুলো তো বট না, কারণ আমার মূল আইডিতে তো আমি ফ্রেন্ড, মানে ফ্রেন্ডস অনলি কমেন্ট, ঠিক আছে। এবং এই ফ্রেন্ডরা মানে চুজ করা, যে কেউ, আমি সবাই ফ্রেন্ড বানাই না, ঠিক আছে। আমার অফিসিয়াল আইডিতে সবাই কমেন্ট করতে পারে, সবাই আসতে পারে, সবাই কথা কয়, সবাই পাকনা পাকনা কথা কয়। কিন্তু ওইটাতে যারা কমেন্ট করে তাদেরটা ছিল একেবারে, তারা দীর্ঘ পর খাওয়া পড়াশোনা করার লোক। আমার আইডি 19 বছর পুরানো, সো ওই সময় থেকে তারা ফ্রেন্ড। এবং অনেকে আবার আমার রাজনৈতিক ধারার বিপরীতের। তো আমরা যখন শুরু করছি, এবং এই জিনিসটা অনেকটা মোটিভেট করছে, তো তাই না, যারা দেখতেছে তারা লেখলেখেও পড়ে না, তারা এসে আমাদের ওইখানে কমেন্ট করেও তো সংযুক্ত থাকতেছে, নিজের মনের কথাটা বলতেছে। আমরা মানুষরা অভয় দেওয়ার চেষ্টা করছি, এবং এই জিনিসটা তো মাননীয় নেত্রীরও চৌকারে আনি, তাই না। যে কারণে এই টিমের শো তে উনি যে আসছেন 25শে ফেব্রুয়ারিতে, এইটা তো ওনার প্রথম লাইভ অ্যাপিয়ারেন্স। এর আগে তো উনি সংবাদপত্র কথা বলেন নাই, আওয়ামী লীগ পেজও জানে কোথাও না, শুধু আমাদের পেজে আইসা কথা বলছেন। তাও আমরা, ওনার রাত হয়ে গেছে বলে ওনাকে আমরা বেশিক্ষণ বিরক্ত করিনি, তারপরে উনি যা বলার বলে গেছেন, ঠিক আছে। তো আমাদের এখানে আসলে পাওয়ার কি আছে? সমস্যা হয়ে গেছে যে এই টিমটা রাজনৈতিক প্রতিপক্ষ ভাবা শুরু হইলো যখন। হ্যাঁ, যেমন আপনার যদি পেজের ভিউ বেশি হইতে থাকে, প্রচুর নেতা আসতে থাকে, দেখবেন আপনার পেজ খাওয়া শুরু করবে। আমাদের 8টা পেজ খেয়ে দিছে, ইউটিউব চ্যানেল খেয়ে দিছে, আমাদের প্রতিবার নতুন করে শুরু করতে হয়েছে, ঠিক আছে। প্রথম যে আমাদের যে প্রথম পেজটা, সেটাতে তো আমাদের 10 মিলিয়ন ছিল ফলোয়ার। তো ওই সময় আমরা তো ওই জিনিসগুলা, প্রথম দিকের আমাদের টকশো গুলো আমরা সব তো হারাইছি। এখন যেখানে এই যে আমরা কিছুই করি নাই, এই যে এসি রুমে বসে, এগুলো হলো ফাঁসুকি আলাপ। এই যে আমি কথা বলতেছি, আজকে কি বার? সোমবার, ওয়ার্কিং ডে, তাই না। 8টা বাজে গেছি কাজে, 2টা বাজে ফিরছি, তারপর আপনারা সময় দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের যারা, আমার জবটা অন্যরকম, আমাদের সবার জব তো এক না, অনেকের 9টা 5টা, এবং এক একজন এক এক টাইম জোনে। তো সবাই, এই যে আমরা রোববারে আমরা এই টিম আড্ডাটা করি, সবাই কিন্তু ওই সময়টা কি ফ্যামিলিতে দেওয়ার আছে। কারণ 5 দিন যারা চাকরি করে, বাকি 2 দিন আর বিদেশে তো আমাদের কিছু দাওয়ার টাওয়ার থাকে, অনেক কিছু থাকে না। সব স্যাক্রিফাইস করে আমরা একটা টাইম, কেউ, কারো হয়তো তখন সকাল মাত্র ঘুম থেকে উঠছে, আমার বিকাল, আবার কারো রাত। হুম, যেমন আমাদের কেমিক্যাল আলী কাচারে, তার তখন অনেক রাত। সো তারপরে আমরা এগুলো করতেছি। আমরা কিছু ওই থ্যাংক ইউ পাওয়ার জন্য করি না, বা না, আমাদের মনে হয়েছে এটা আমাদের দায়িত্ব। এই টিম আমাদের আজ থেকে, মানে কি, আমরা এই টিম শুরু হয়েছিল 2008 সালে, 18 বছর আগে। তারপর এই টিম ছিল না আর। আবার এই টিম শুরু হয়েছে সময়ের প্রয়োজনে। সো এই সময়ের প্রয়োজনটা কি? আমাদের কি কারো রাজনৈতিক অভিলাষ আছে? হ্যাঁ, সুশান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তার, সেই ইউকেতে রাজনীতি করে, আমি সুইজারল্যান্ডে রাজনীতি করি, বা ইউরোপে রাজনীতি করি। এর বাইরে আমাদের বাকি 6জন তো কেউ রাজনীতির মানুষ না, ডাক্তার চারজনকে রাজনীতিরও তো না, চেনাই ইয়াও না। যায়। হ্যাঁ, না মানে 2জনকে চেনা যায়, 2জনের চেহারা দেখছেন আপনারা, 2জনের ভয়েস শুনছেন, বাকি 4জনের তো পরিচয়, চেহারা কিছুই নাই দেখেননি, তাই না। অথচ আমাদের গানগুলা বানায় কারা? আমাদের লেখাগুলা লেখে কারা? আমরা এই যে সারাক্ষণ কথা কমন লেখুম, গান বানাবো, সব তো না, টেক টিম আছে আমাদের। তো এই এরকম ডিফারেন্ট। সো আমাদের আসলে পাওয়ার কিছু নেই। আমরা জানি যে, আপনি কি মনে করেন যে ওই বায়োস্কোপ লেখছে বলে আমার জাতীয় পুরস্কার দিবে? না,
এই ধরনের কোনো এক্সপেকটেশন নেই। এক একটা গান বানাইলে আমাদের $1000 করে যায়, গ্রাফিক সহ। এই যে লাস্ট যেটা বানাইছে এটার পিছনে আমাদের কত $1100 খরচ দিচ্ছে। সো এই টাকাটা কে দেয়? আওয়ামী লীগ দেয় না, আমরা নিজেদের পকেটের পয়সা থেকে দিই। তো আমরা নিজেদের পয়সাও খরচ করুম, সময় দিব। হ্যাঁ, পরিবারের বউ দেখা যাব আপনি কথা বলতেছেন, আপনার বউ মুখ কালা করে আছে, আরে আজকে একটু নিয়ে বাইরেতে, তাই না? এরকম হয় না যে ছুটির দিনে প্রতিদিন হ্যাঁ বউ বাচ্চা নিয়ে একটু বেড়ানো বা ইয়া করা, এই জিনিসটা তো স্যাক্রিফাইস করা হচ্ছে। এত কিছু কইরাও মন দিলা না বন্ধু, ঠিক আছে? আইজু দুষ্টামি করে, আইজুর ডার্ক হিউমার মানুষ বুঝতে পারে না। এবং আমরা মাঝে মাঝে কিছু দুষ্কৃতিকারীদের ধরায় দিই, যারা একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে এবং এই ষড়যন্ত্রের সময় তাদের অবস্থান আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তারা এখন আওয়ামী লীগের পক্ষ হইয়া দেখি বড় নেতা সাইজে গেছে, বড় লিডার হয়ে গেছে। এদের এক্সপোজ করা তো আমাদের ভুল না। বা যাদের কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, 5ই আগস্ট হয়েছে, তাদেরকে এক্সপোজ করাও তো আমাদের ভুল না। তাকে আমাদের সব মাইনে নিতে হবে, তাহলে তো একই ভুল বারবার হবে, তাই না? আমরা চাচ্ছি যে আওয়ামী লীগটা একটা স্ট্রাকচারে আসুক, বঙ্গবন্ধুর আওয়ামী লীগে আসুক, 72-এর সংবিধানে আসুক, আমাদের নেত্রী আল্লাহ তাকে হায়াত দিন, উনি যাতে এই ফয়সালাটা করে দিয়ে যেতে পারেন যে আওয়ামী লীগ একটা সংগঠিত দল হয়, আর এরকম খাওয়া মামা না ঢোকে, আর এরকম গুপ্ত মুক্ত না ঢোকে, আমাদের জন্য বলতে না হয় যে অমুক শিবির ঢুকছে, তারা তো বড় পোস্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রতিবাদ হয়েছে না, কেউ শুনে নাই, কেন শুনে নাই? লেনদেনটা কি? এইটা নিয়ে আমরা কথা বললে যদি আপনারা বলেন যে নিজেরা নিজেরা লাগা ঠিক না, আরে নিজেরা কি এখানে? আমি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগরে শয়তান মুক্ত করার চেষ্টা করতেছি, নিজেরা কি? সো এরকম স্টুপিডিটির মধ্যে দিয়ে আমাদের আগাইতে হচ্ছে। তো তারপরও মানুষ আমাদের কথা শুনে এসা বা আমাদের ভালোবাসে, এইটুকুই আমাদের পাওয়া, আর তো কিছু না। অনেকে দোয়া করে, যখন মানুষ লেখে ভাই আপনার জন্য অনেক দোয়া অন্তর থেকে, এইটা তো বুলেট প্রুফ জ্যাকেটের মতো, তাই না? মানুষের দোয়া তো বুলেট প্রুফ জ্যাকেটের অমিত ভাই মতো। আপনাকে ছেড়ে দিব, তার আগে 3টা কমেন্টস আমি একটু পরে শুনাই। একজন লিখছেন, সায়েদ সালমান ভাই, নানক ভাই শামীম ওসমান ভাইকে আপনার প্রোগ্রামে দেখতে চাই, একজনের একটা কমেন্টস। এটা কি আপনার প্রোগ্রামে দেখতে চাই? আমার প্রোগ্রামে দেখতে চাই, হ্যাঁ, ধরেন এই ধরনের কমেন্টস আমরা সবসময় পান, আপনারাও পান, এটা নিশ্চয়ই, এটা আমি ভালোভাবে জানি, যেই জন্য দেখাচ্ছি। তারপরে আরেকজন লিখছে, ভাই কমিটি নিয়ে কিছু বলেন। তারপরে একজন লিখলো যে এটিমি অনুপ্রেরণা জুগিয়েছে এটা। তো এই ধরনের ধরেন হাজার হাজার কমেন্টস পাওয়া যায়, অমুক ভাইরা আনেন, তমুক ভাইরা আনেন, এই কমিটি নিয়ে কিছু বলেন, আমাদের কমিটিতে এইছে। আসলে সব ওনাদের সবকিছু রাখা কি আমাদের পক্ষে সম্ভব কিনা? না, এখন দেখেন, এই আপনাকে বলা হলো অমুককে আনেন, ঠিক আছে, তার অ্যাভেলেবিলিটিটাও দেখতে হবে। ওই দিন আপনি একটা শো চালান, ওই সময় ওনার হয়তো সময় হচ্ছে না বা ওনার অন্য কাজ আছে। তো আপনি কয়বার একজনের ফোন দিবেন, আসেন ভাই আসেন, প্লিজ আসেন, হাতে পায়ে ধরে তো পরে বসে যান? একটা। সেকেন্ডলি হলো, কিছু মানুষ আছেন যারা অনেক বড় নাম, কিন্তু অনুষ্ঠানে আনাটা লস। কি অর্থে? ওনারা মুখস্থ বক্তৃতা করে, নাম বলবো না, আওয়ামী লীগের অনেক বড় নেতা আছেন, এরকম খাতা দেখা কথা বলেন বা সামনে কাগজ রেখা তারপর কথা বলতেছেন। তো আপনি যদি কোনো কোশ্চেন করেন, সেটা তার মাথায় ঢুকতেছে না, তার মাথায় আগে থেকে ঠিক করা যে আমি এইগুলো বলবো, এগুলাই। এবং সেখানে ওই যে আমাদের তেল সংস্কৃতি তো আছেই। হ্যাঁ, তো কাজের কথা বলে না এমন নেতাও আছে, ঠিক আছে? আর এগুলো নিয়ে আমরা কেন কথা বলবো? নেত্রী বলছেন যে উনি দেশে ফেরার আগে সবগুলো কমিটি ইয়া করবে। এর ভিতর আমরা অনেক কমিটি দেখছি, আবার অনেক বিতর্কিত লোক আসছে,
এবং সাথে সাথে প্রতিবাদ এসে এবং সেগুলো সমাধান হয়েছে। হ্যাঁ, লাল বদর অনেকেই আমরা দেখছি যে এই ছাত্রলীগের কমিটিতে, যুবলীগের কমিটিতে সাথে সাথে স্থগিত করা হয়েছে যখন প্রতিবাদ হচ্ছে, তার মানে কাজ হচ্ছে। আবার অনেকে কমিটির কথা বলে, নিজের কমিটিতে না নিলে আবার ইয়া করে না, মানে ওই তখন রাগ হয়ে যায়। হ্যাঁ, রেগে মেগে আমি আর করবো না, পার্টি ত্যাগের ইয়া করে না, হ্যাঁ, মূল্যায়ন করে না। তো এইরকম নানা ধরনের ফার্সের মধ্যে দিয়ে আমাদের আসলে আগাইতে হচ্ছে। এখন সবার আগে দেখার যেটা, আমি কি আদর্শিক রাজনীতি করতেছি নাকি স্বার্থের রাজনীতি করতেছি। আমি আদর্শিক রাজনীতি করি ব্যক্তিগতভাবে, আমি মনে করি যেই কারণে আমি সবসময় ফাইট দিয়ে যাচ্ছি, তাই না? কিছু তো পাই নেই এত বছর, 19 বছর আওয়ামী লীগের পক্ষে অনলাইনে কথা কয়ে 10 টাকা পাইলাম না। তার মানে এখানে স্বার্থ জড়িত না, আদর্শিক। কিন্তু অনেকে আছে স্বার্থের রাজনীতি করে। আমরা গান বানাচ্ছি নিজের পকেটের পয়সা, অনেকে আছে ভাই আমরা এটিএম এর মতো গান বানাইতে পারবো, আমাদের টাকা দেন, 5 লাখ টাকা দেন, একটা গান বানায় দিই। ধান্দা করতেছে অনেকে, ঠিক আছে। অনেকে তো বিরক্ত হবে, ঠিক আছে ওনার সাথে কথা বলো, অমুক নেতার সাথে কথা বলো, অমুক নেতার গিয়া বলো অমুক পাঠাইছে আপনারা এত টাকা দিতে হবে। এই ধান্দাবাজিও হচ্ছে। আমাদের কাছে মোটামুটি সব খবরই আছে, তো এগুলো নিয়ে আমরা কথা বলি না, ঠিক আছে। আপনি যে ওই যে কথাটা বললেন, নেত্রী যেমন একটা সাম্প্রতিক মানে অনলাইনে মোটামুটি হামভরা ভাব নিয়ে চলা এক লোক সম্পর্কে, তার একটা মানে দুর্নীতি সম্পর্কে ওনাকে যখন জানানো হলো তথ্য প্রমাণ সহ, তো নেত্রী বললেন ঠিক আছে কি আর করো, ওরা তো চলতে হবে। তো উনি ক্ষমা করে দিচ্ছেন। আবার ওনার আরেকটা থিওরি, যেটা মানে দীর্ঘদিন আওয়ামী লীগ করার জন্য জানি, যে উনি মনে করেন গ্রুপিং থাকলে ভালো, সবাই কাজ করে, ওনার ধারণা একটা। সো যাই হোক, এইভাবে চলতেছে। সো না, কমিটি। আপনার কথাটার সাথে একটা কথা আমি একটু বলি আপনাকে। গত 6 তারিখে আমার একটা প্রোগ্রাম ছিল ব্যারিস্টার নফেলের সাথে, রাতের 8টায়। এটা নফেলের সাথে 4 তারিখে আমাদের কথাবার্তা একদম ফিক্সড, টাইমলি দেওয়া হলো। 5 তারিখে প্রোগ্রাম, 6 তারিখে ফার্স্ট আসবেন। আল্লাহর কি হুকুম, 8টা থেকে আমি ফোন দিচ্ছি, ফোন ধরে না। তখন আমার মাথা কিন্তু বিগড়ে গেছে, তুমি দিলা টাইম, তুমি ধরবা না কেন? হঠাৎ করে দেখি আরেক লোক ধরছে, সে হিন্দিতে জিগাইতেছে। সে যখন হিন্দিতে বলতেছে, তখন আমি এখান থেকে হিন্দি শুরু করলাম। তখন ও বলতেছে, ভাই তুমি কি এই লোকেরা চিনেন কিনা আপনি? আমার এখানে তো ফোন গাড়িতে, আমার ফোন এখানে ফেলে রেখে ও তো হোটেলে ঢুকছে, এখন আমি কেমনে যাই তারে খুঁজবো, আমি নামও জানি না। তখন আমি তারা বললাম যে ভাই তুই একটু হোটেলে যাইয়া বল যে নওফেল, তুই আমার লগে লাইনে থাকতে হবে। আমি তো কোনো সমস্যা নেই, 15 মিনিট আমি লাইনে ছিলাম ওই ড্রাইভারের সাথে। সে যায় রিসিপশন বললো এরকম, পরে ওরা খুঁজে দিল, পাইছে তখন রাতে 12:30। বেচারা আসতে পারেনি, দোষ কি তার? না সেটাই, দোষ কি অনেকের অনেক ধরনের প্রবলেম থাকছে। হইতে পারে। আমাদের তো আরো বেশি প্রবলেম, আমাদের তো বলা হয়তো একসময় না এই টিমের প্রোগ্রামে যায় না, ইয়া হবে, এরকম বহুত কিছু। যাই হোক, আজকের মতো শেষ করি আমরা নাকি? ঠিক আছে ভাই, ওই ভাই আমরা খুব খোলামেলা আলোচনা করলাম, দর্শক শ্রোতা মন্ডলী আপনারাও শুনলেন। আমরা কিনা একরকম একাডেমিক্যাল ডিসকাসের মতো ছিল। ওই ভাই আমি লাস্ট রিকোয়েস্ট করবো আপনাকে, যে আপনি যদি আমাদের যেসব সঙ্গী সাথী ভাই বোন যারা আছে দেশে এখন মিছিল মিটিং করতেছে, তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন, যে নেত্রী যেহেতু আসবে কি করা উচিত এই মুহূর্তে। এই সময়টা তো মানে গত 2 বছর ধরে এরা জানার উপর হুমকি সবকিছু অগ্রাহ্য করেই তো রাজপথে ছিল, তাই না? অল্পক্ষণের একটা মিছিল হইলেও কিন্তু গ্রেপ্তার ভয় তো থাকে, মেরে ফেলার ভয় থাকে। মব তো এখনো বন্ধ হয় নাই, তারা করতেছে নানা ধরনের কর্মসূচি পালন হচ্ছে। এই যে আমি আজকে একটা ভিডিও দিলাম যে ঢাকা 5-এর আসনে গরিবদের খাওয়াইছে। তারপরে নেত্রী যেদিন ইয়া করলো, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা গিয়া পোস্টার লাগাই দিয়ে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেটে, নেত্রী আসতেছে। সো এই কার্ফি ভাইরা কিন্তু আমাদের মূল শক্তি, যেইটা আমি মনে করি যে এখন শক্তিটা একটু সঞ্চয় রাখা, ডিসেম্বরের জন্য নিজের প্রস্তুত করা, ঠিক আছে? আমাদের আসল লড়াইটা হবে ডিসেম্বরে। সেই সময়টা যেন সবাই আমরা ফুল মানে একেবারে ফুল ফিট পাই, যে মারামারি করতে হলে মারামারি,
ঠিক আছে, গ্রেফতার হলে গ্রেফতার, মায়ের খেলে মায়ের, সবকিছুর জন্য ফিট থাকতে হবে, শুধুমাত্র আমাদের নেত্রীর সম্মানের জন্য, আমাদের জয় বাংলার সম্মানের জন্য, আওয়ামী লীগের সম্মানের জন্য। এটুকুই আমার বলার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।